আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল থেকে রোজিনা অ্যাক্টরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ম্যাডাম, আজ আমরা আপনার মুখ থেকে আপনার চলচ্চিত্রের সুখের সংসার নামক যে চলচ্চিত্রটি আপনি অভিনয় করেছিলেন সেইটার গল্প শুনব। হ্যাঁ, সুখের সংসার আপনার এটা ডাইরেকশন দিয়েছিলেন আপনার নারায়ণ রশ্মিতা। তখনকার যুগে কিন্তু উনি অনেক বড় মাপের একজন ডাইরেক্টর ছিলেন। উনি লাঠিয়াল বানিয়েছেন, তারপর আরও অনেক অনেক ছবি, আলোর মিছিল বানিয়েছেন, আরও অনেক অনেক ছবি বানিয়েছেন উনি। তো ওনার তখন কিন্তু এমন একটা নাম ডাক ছিল যে সোশ্যাল ছবি মানে নারায়ণ রশ্মিতা। তো আমি তখন কিন্তু আমি অনেক ব্যস্ত, সব ধরনের ছবি নিয়ে কাজ করছি। সেটা সোশ্যাল ছবি, ফোক, ফ্যান্টাসি, আপনার পোশাকি ছবি, আপনার রাজকীয় ছবি, তারপর অ্যাকশন ছবি, মানে সব ধরনের ছবি নিয়ে কাজ করছি। তা তখন নারায়ণ দা আসলেন আমার কাছে, কারণ তখন রোজিনা মানে ছবি চলা, হলের মালিক একদম আগে থেকে বুকিং করে রাখতো আর কি, তখনকার যুগে এরকম একটা ছিল আর কি। তো নারায়ণদা এসে বললো যে শুরুতেই কিন্তু আমাকে তুই বললো, তোকে তো নিতে যাচ্ছি আমার একটা ছবিতে, কিছু মনে করিস না, আমি কিন্তু তুই আমার ছোট বোনের মতো, তুই বললাম আর কি। আমি বললাম যে না দাদা কি বলেন, আপনি তুই বলবেন, তুই মানে কি, এটা তো আমার জন্য খুবই একটা মানে সৌভাগ্যবতী আমি মনে করছি যে আমার আপনার মতো লোক যে আমাকে তুই বলে ডাকছে। তুইটা কাকে বলতে পারে? যাদেরকে খুবই আপন মনে করে, কাছের মনে করে, যে পরিজন মনে করে, তাই না, পরিবারের একজন সদস্য মনে করে, তাকেই তো তুই বলতে পারে। তা আমি খুব আনন্দিত যে ঠিক আছে, ওকে নানাদার ছবি করবো আমি। আর তখনকার যুগে কিন্তু সবাই আমার মনে হয় যে এই ধরনের ডাইরেক্টর পেলে অন্য যারা নতুন নিউ কামিং যারা ডাইরেক্টর হয়েছে বা আসছে এক্সাইটেড থাকে, তখন কিন্তু মনে হতো যে ঠিক আছে এই এনার কাজটা একটু আগে করি, এদের একটু পরে করি, এরকম একটা মনোভাব অবশ্যই ছিল। কাউকে কিন্তু আমি কখনোই শিডিউল দিয়ে ভোগাইনি, শিডিউল নিয়ে কাজ, যখন শিডিউল নিয়েছে কাজ করেছি ঠিক মতো, কখনোই আমি কাউকে এই ছবির কাজ নিয়ে কখনোই আমি ভোগাইনি। তো নারায়ণদাকে বললাম যে দাদা আপনাকে তাহলে একটু জানাচ্ছি আর কি, আপনার কবে থেকে কাজ করবেন। তো উনি বললেন না আমার 1-2 মাস টাইম আছে, কারণ আমার স্ক্রিপ্টটা রেডি আছে, আরও এটাকে করতে হবে, অন্য আর্টিস্ট আছে। আমি মানে ঠিক আছে, অসুবিধা নেই। পরবর্তী 2 মাস পরে শিডিউল দিলাম, কাজ করলাম। ওনার কাজটা অবশ্যই সবসময় বাড়ি সেটে করলে বাড়ির স্টুডিওতে করতো, ফার্ম গেটের মানে এই দিকটায় আর কি, আর আউটডোর আশেপাশেই করতেন আর কি। তো মানে কাজ করলাম, শেষ হলো, ডাবিং, শুটিং, এভরিথিং সব শেষ। তো যখন রিলিজ হলো, তখন আমার ওই সময় সুলতানা ডাকু নামে একটা ছবি করেছিলাম। সুলতানা ডাকু একদম তরল নিয়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, তরল নিয়ে দাঁড়িয়ে এরকম ঘোড়ার উপর দাঁড়ানো, একদম বড় পোস্টার আমার লাগানো একদম। তো ওটা চলছে হলো তখন আপনার একই সময় 2টা ছবি রিলিজ, একটা হলো আপনার সুলতানা ডাকু, একটা হলো সুখের সংসার। আর সুখের সংসার গল্পটা একেবারেই সাদা মাঠা একটা পরিবার নিয়ে গল্প আর কি, সুখে দুঃখের গল্প। দাদা ওই ধরনের গল্পতে সবসময় কাজ করতেন, একটা মানে কি বলবো, সামাজিক পারিবারিক একদম জীবনের কথা, মানুষের কথা মানে তুলে ধরতেন ওনার গল্পের মধ্যে। তো আর হলো মধুমিতায় রিলিজ হলো সুখের সংসার। দাদা তখন তার মোবাইল ফোন ছিল না, তো দাদা ফোন করেছিলেন, ফোনে একদম ভোরবেলা, হ্যাঁ মানে ওই দিনে রিলিজ হবে আর কি, আগে তো রবিবারে রিলিজ হতো, রিলিজ হবে, দাদা একদম ভোরবেলা মানে ফোন করেছে। আমি ধরেছি, দেখ রে তোর একদিকে হলো সুলতানা ডাকু একদম ঘোড়ার উপরে দাঁড়িয়ে, তরল নিয়ে দাঁড়িয়ে আছিস, পোস্টার এত বড় লাগানো, আর দিকে সুখের সংসার, হ্যাঁ কান্নাকাটি, প্রেম প্রীতি মানে করে এরকম ছবিতে। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই ছিল, আনোয়ার আপা, আরও অনেক আর্টিস্ট ছিলেন, ফারুক ভাই ছিলেন অবশ্যই, প্রবীণদাও ছিলেন। যাই হোক, তারপর আমি তখন হলো কি আসলে কি বলবো যে কোনটা হিট হচ্ছে কোনটা ফ্লপ, আর তখন তো ফ্লপের খাতায় ছিল না, যদি সো হতো তারপর কিন্তু মানুষের পয়সা উঠে আসতো আর কি, আর হিট হলে তো কথাই নাই। আর আপনার ছবি মানেই তো তখন হিট। আমি কিন্তু এসব কখনোই মাথায় নিতাম না যে কোনটা হিট হচ্ছে, কোনটা ফ্লপ হচ্ছে, না কোনটা সো চলছে।
আর তখনকার যুগে কিন্তু ফ্লপ শব্দটাই শুনিনি আসলে কখনো, যে মানে এখন মানে শুনতে শুনতে এটা বলছি আর কি। তো আমি দাদা বললেন, আমি ওইটা কোনো একটা সিরিয়াসলি কোনো কিছু নিলাম না, কারণ আমার তো এটা আমি প্র্যাকটিসের মধ্যে নাই আমার, আমি ওইটা নিয়ে তো গবেষণা করি না কোন ছবিটা হিট হচ্ছে কোনটা কি হচ্ছে না হচ্ছে। আমি আমার একটা ডাইরেক্টর আসলো, তার গল্প যদি আমার ভালো লাগে কাজ করছি, শিডিউল যদি ভাবে প্রপার দিতে পারছি কাজ করছি, কাজ শেষ ফিনিশ। উনি কখন রিলিজ করবেন না করবেন এই চিন্তাধারা আমার কখনোই ছিল না। আপনি কাজের উপরই ব্যস্ততা আমি শুধু ছিলেন। কাজের উপরে ব্যস্ত ছিলাম, কারণ এটা তো ওনার ডিউটি, ডাইরেক্টর প্রডিউসারের ডিউটি, যে উনি কবে রিলিজ করবে না করবে এটা তো আমার কোনো ব্যাপার না। মানে তখনকার মনোভাবই এরকমই ছিল আর কি। এরকমই ছিল, যেটা সত্যি ওটাই বলছি আর কি। আমার তো রিলিজের ব্যাপার না, আমি হলো অভিনয় করবো, শিডিউল দিব, আর শিডিউলটা প্রপার ওইতে কাজ করতে পারছি কিনা এটা হলো আমার ব্যাপার আর কি। ঠিক মতো আমি যেতে পারছি কিনা, যা আমার মানে ডাইরেক্টর প্রডিউসার সন্তুষ্ট কিনা, অন্য আর্টিস্টদের কোনো প্রবলেম হয় নাই, আমার শিডিউলটা নিয়ে যেন ঘাপলা না হয়, সবসময় এটাই মাথায় থেকে গেছে। আর অভিনয় কিভাবে মানে কতটা ভালো করা নিজেরটা নিয়ে মানে কোন চরিত্র যে ধরনের চরিত্র হোক না কেন চেষ্টা করেছি ওই চরিত্রটার সাথে একত্ববোধ হয়ে যেন মানে কাজটা করতে পারি। তো যার জন্য আমি অতটা আসলে মাথা ঘামালাম না। আমি ঠিক আছে দাদা যাই না কি হবে আর কি, এইভাবে কথাটা বললাম। তারপর সে অন্য জায়গায় আমার শুটিং ছিল, আমি চলে গেলাম। পরে যাই হোক আমি আর খবর নেই নাই, কার কাছে খবর নেব, যে প্রডিউসার ডাইরেক্টর এমন তো মোবাইলে যুক্ত না, তাই না, বাসায় কখন আসবো কখন ফোনে আলাপ হবে এটা আর কি। আর আমার তখন কোনো অভ্যাসই ছিল না, যে সময়ও ছিল না অভ্যাসও ছিল না, যে বাসায় এসে অমুক অফিসে ফোন করা অমুক বাসায় ফোন করা, এগুলো আসলে করার মতো সময় ছিল না আমার। তো যাই হোক একদিন শুক্রবার রবিবার গেছে, রবি সোম মানে দুইটা ছবি সুপার সুপার ডুপার হিট, একদম হাউসফুল বোর্ড লাগানো স্থানে আপনার মধুমিতা, একদিকে একদম পিওর একটা সোশ্যাল ছবি, কান্নাকাটি একদম ভালোবাসা লাভিং কেয়ারিং এই ধরনের, আরেকটার দিকে হলো একদম সুলতানা ডাকু। হ্যাঁ, সুলতানা ডাকুটা খুবই সুন্দর একটি গল্প। সেটা হলো মেয়েটা কেন ডাকু হলো, সে একটা গ্রামের একটা মেয়ে, একেবারে গরিব, একজন গরিব ঘরের মেয়ে, কিন্তু মা বাবা নাই, মামার কাছে মানুষ। মামা তখন তাকে বিক্রি করে দিতে চায় আর কি, যখন এরকম মধ্যে বিক্রি করতে চায় না, তো বুড়ার সঙ্গে বিয়ে দিবে এরকম মধ্যে ঘটনা। তো পাশেই মনে করেন সবাই তো একরকম না, পাশে একজন মৌলবী থাকে, আমার মনে হয় যতদূর মনে আছে গেছি তার সাথে আলাপ, চাচা চাচা আমাকে বাঁচাও এই ধরনের কথা আমার মনে পড়ে আর কি। তখন সেই মৌলবী বলে তুই পালা এখান থেকে। হ্যাঁ, তারপরে মনে করো যাই হোক ওইখান থেকে পালাতে যায়, তারপরে গ্রামবাসীরা তাকে একটা অপবাদ দেয় যে মেয়েটা হলো নষ্টা, এটা না সেটা না এই সেই, মানে একটা বুড়ার সাথে বিয়ে দিবে মামা পয়সা নিয়ে, তো করবে না বিয়ে, সে পালাতে যায়। তারপরে যাই হোক এরকম অনেক ঘটনা, এটা আমরা পরবর্তীতে শুনবো। আপনার অপবাদ দেয়। সেখানে কি হয়েছিল, তখন তাকে বলে যে মেয়েটা হলো অসতী, বা গ্রামে যে তখনকার যুগে যে ভাষাতে কথা বলে, তাকে কি করা হবে, সালিশ বিচার বসে তাকে মানে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রেখে তাকে পাথর মেরে মেরে কি নির্যাতন। হ্যাঁ, তো এটাই করা হলো আমাকে, এত মাটির নিচে গলা, শুধু আমার গলাটা এতটুকু মানে মুখটা এরকম বের করা। তখন এটা কি হলো, মেয়েটা এত সতী, পাথর মারছে ওটা সাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তারপর মানে এটা ছিল শুটিংটা সাভারে, এখন যে ক্যান্টনমেন্ট আছে না, যে তোমার স্মৃতিসৌধ আছে না, ওটার পিছনে আর কি। আমরা তখন যে আপনার কি বলে ফোক ফ্যান্টাসি ছবি কিছু অংশ দিকে হতো, আপনার কি বলে পোশাকি ছবি, যে ঘোড়া চালানো তখন সাভারিগুলো সাভারে মানে ওদিকে হতো আর কি, একটু পাহাড়ের টিলার মতো ছিল। যাই হোক, তো এখানে আমাদের আউটডোর শুটিং। তা সাপুরিয়া তো মানে সাপের মুখ বাঁধা, গ্রামের লোক মানে মানে গর্ত করা হয়েছে এতটা, আমার একদম মাটির নিচে, কিন্তু আমার দুইটা হাতও তাই, শুধু এতটুকু আপনার আমার মুখটা শুধু উপরে মধ্যে। তো সাপ মারতেছে, এরকম ঢিল মারতেছে আর সাপ হয়ে যাচ্ছে, মানে বোঝাচ্ছে যে মেয়েটা অনেক সত্যি, তার এই ঢিল এগুলো লাগছে না। তাই এই গ্রামবাসী করছে কি, ধরো মাটি ওরকম বানিয়েছে আর কি, ইটের মতো ইসের মতো কাগজ দিয়ে শুলা দিয়ে, হ্যাঁ, তো ওগুলো মারছে সাপ। তো সাপ হওয়াটাই মানে একদম আমার মাথাতে সাপ, গলাতে সাপ, ওইখানে সাপ, সাপ আর সাপ। আমি চিৎকার করছি, অরিজিনালি চিৎকার করছি, হ্যাঁ, বাঁচাও বাঁচাও বাঁচাও। এটা ছবিতেও আছে বাঁচাও বাঁচাও,
আর কিন্তু আপনি প্রকৃতপক্ষেই আপনি হ্যাঁ, আর এই ডাইরেক্টর ছিল আপনার হলো এফ কবির সাহেব ছিল, আচ্ছা আর সাপুরিও ছিল এখানে, উনি বয়োজ্যেষ্ঠ ছিল। আমি তো অনেক সাপের ছবি করেছি, তো উনি আমাকে মামা বলে ডাকতো, ম্যাডাম কখনো বলতো না, আর খুবই যত্নের সাথে সাপের আমাকে ধরিয়ে দিত, মুখটা সেলাই করে, যা ওই তখনকার কথা বলি। তা আমি চিৎকার করছি, তো করতে করতে আমি ফেন্ড হয়ে গেছি। তখন আর চিৎকার যখন করছি না, তখন আপনার ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট বলছে যে ম্যাডাম তো আর কথা শব্দ, মানে আমার শব্দ করবো তো, বাঁচাও বাঁচাও। পরে মনে করে সাপটাও সরিয়ে দিয়ে আমাকে নাকি উঠিতে, আমি এটা জানিও না। আপনি তাহলে আমি সেন্সলেস হয়ে গেছি। ও আচ্ছা। হ্যাঁ, পরে মানে এটা বোধহয় আমরা গেছি ওইখানে ধরো 10টার দিকে, 10:30টায় শুরু হয়েছে, 11টা 11:30। এই ঘটনাটা বোধহয় তোমার 12টার সময় দুপুরে। তারপর আমি বিকাল হয়ে গেছে, আমরা গাছের নিচে সবাই বসা, তারপরে আমি গাছের নিচে শোয়ানো আমার, তো আমি তারপরে চোখ খুলে আমি ভয় পাচ্ছি, বাঁচাও বাঁচাও, মানে আপনার ওই চিন্তাটা কাজ করেছে মেমোরিতে, ওই যে সাপটা যে মনে করে আমার মুখে ঝাঁকে ভাঙ করছে বুঝছেন এমন অবস্থা। হ্যাঁ, পরে কবির ভাই তো আরও যারা অ্যাসিস্ট্যান্ট, তারপরে সাপুরিয়া, না 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 সাপটা নাই, এটা নাই। তারপরে আপনার কবির ভাই তোমাকে রেনু বলেই ডাকতো, না না রেনু সাপ নাই, না না ভয় পেও না, কারণ তুমি উপরে আছো, দিয়ে আছো, তুমি রেস্ট করছিলা, এটা সেটা আমরা সবাই রেস্ট করছি না বলেন, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। পরে যাই হোক, বেশ পানি টানি খেলাম, এটি খাওয়ার পরে ওইটাই দৃশ্যগুলো আমার একদম মানে স্মৃতি হিসেবে এখনো কাজ করে। আমাকে কিন্তু আগে বলেই নাই যে আমার উপরে যাবে, সাপ হয়ে যাবে, বুঝছো না? যেমন সাপটাও কি মানে ঢেলটা পড়ছে, স্টপ গেট, ওইখানে কিন্তু ক্যামেরা স্টপ, তারপরে এটা সাপ দিবে, হ্যাঁ সাপ দিয়ে আবার ক্যামেরা চালু থাকবে, মানে আগে এরকম টেকনিক আর কি, টেকনিক্যালি ক্যামেরার এটা ক্যামেরাতে কাজ করে আর কি। তা আমি ভাবছি যে আমি তো অনেক সময় সাপ ধরি, তাই না, অনেক সাপের ছবি করেছে, অরুণ কিরণমালা, রসের বাইদিনী, আরো অন্যান্য অনেক ছবি, স্বাভাবিক ওরকমই হবে একটা কিছু, কিন্তু মনে করে যে এতগুলো সাপ, হ্যাঁ ওটা মানে অনেকগুলো সাপ তখন গায়ের মধ্যে যাচ্ছে, মাথার মধ্যে যাচ্ছে, ভয় পাবারই কথা। আর আমার তো হাত দুটো এখানে, শুধু এতটুকু আমার, একদম শুধু গলার থেকে, হ্যাঁ গলা থেকে। পরে আমি বললাম যে এটা তো আপনি আমার বলেন নাই কবি ভাই, আমি তো মনে করি কি বলবো, আমি তো চিৎকার করছি বাঁচাও বাঁচাও, কয়েকে আমরা তো ভাবছি যে এটা তো সত্যি সত্যি যেটা বলবে বাঁচাও বাঁচাও, এটা তো ডায়লগসের এটা। আমি পরে আমি 2-3 দিন আমি কাজ করতে পারি না, আমাকে না আমি কাজ করতে পারবো না কবি ভাই, আমি খুব আতঙ্কিত একদম। পরে আমার মা কি পানি পড়া দোয়া করো এটা সেটা, পরে মনে করে সাপুরিয়া আমার বাসাতে গেছে, আমি তার ডিএসিতে থাকতাম তখন, গিয়ে যদি সাপ টাপ নিয়ে গেছে, তারপরে আমার বলতেছে আরে মা তুমি সাপ দিয়ে তুমি না ধরো, এই করো সেই করো। আমি বলছি চাচা এটা কোনো কথা হতে পারে, এমনি আস্তে করে ধরাই দেন, ধরে ফেলে, তারপরে এমন করে করে আবার ছেড়ে দিচ্ছি, আর মা তারপর মুখ সেলাই করা। তা আপনি এটা তো আমি জানতামই না, জানলে তো তুমি তো করতে না, তো খুবই ভালো হয়েছে, স্ক্রিনে খুব দেখবা একবার পাবলিক মনে করো মানে খুবই করবে, তাদের ভালো লাগবে, বেশি ভালো লাগবে না। তারপরে যে অনেক পাবলিক আছে না, হিরোইনের এত কষ্ট হোক এই হোক, এটা তো অনেকে চায় না, যে অপোজিট পার্টির গালাগালি তা যাই হোক, একটা সত্যি একদম মনে হয়েছে অরিজিনালি এটা হয়েছে, আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেল। এই ধরনেরও সিচুয়েশন হয়েছে মানে ছবিতে। তারপর যখন ওই যে বললাম না, এদিকে একটা সোশ্যাল ছবি, ওইদিকে তোমার হলো একদম মানে ফোক না, মানে অ্যাকশন ছবি আর কি। আচ্ছা আচ্ছা, লেডি অ্যাকশন ছবি। তারপরে হলো কি ওইখান থেকে মেয়েটা ওই যে ওইখান থেকে এসে তখন চেঞ্জ হয়ে গেল, যে না যারা আমার সাথে যারা অন্যায় কাজ করেছে ওদের বিরুদ্ধে আমাকে লড়তে হবে। আচ্ছা, যার জন্য সে সুলতানা ডাকু আর কি হয়ে গেল। আচ্ছা, তো একদিকে হলো একেবারে মানে সোশ্যাল ছবি, একদিকে হলো তোমার এই কি বলে অ্যাকশন ছবি। তা তখন এরকম চলেছে মানে আসলে মেকিং গল্প আর হলো মেকিংটা, এটা মনে করেন যে আমাদের তখন ডাইরেক্টররা গল্পের উপরে জোর দিত, আর সেই গল্পটা কিভাবে তুলে ধরবে মানে পর্দায়, এটা কিন্তু তারা সাংঘাতিক উপলব্ধি করতো। আর গল্প অনুযায়ী তারা আর্টিস্ট সিলেকশন করতো, যে এই গল্পতে একে মানাবে, এই গল্পতে একে মানাবে, আবার শুধু মানাবে না, সেই গল্প অনুযায়ী কিন্তু ড্রেস গেট আপ নিতে হবে। আমাদেরকে আগেই বলতো একদম, যে ডাইরেক্টরের হোক না কেন, আমাদের যারা সিনিয়র ডাইরেক্টররা ছিলেন তারা বলতেন যে আমার যে চরিত্রটা, এই চরিত্রের যে গেট আপ মেকআপ আছে এটাই কিন্তু করতে হবে, অতিরঞ্জিত করা যাবে না। আমি বিশেষ করে বলতাম না এটা কেন করবো, আমার চরিত্র অনুযায়ী তো আমি কাজ করবো আর কি। এমনি করে আসলে মানে চেষ্টা করেছি কাজ করার জন্য, দর্শকের ভালোবাসা পেয়েছি। আজকে মনে করেন দর্শক ভালো বেসেছি বলেই কিন্তু আজকে আমি রোজিনা হতে পেরেছি। আর দর্শকের আমি সবাইকে জানাই, আমার দর্শককে জানাই অনেক অনেক কৃতজ্ঞ।
আপনাদের যদি আমার পছন্দ না করতেন, আমার ছবি না দেখতেন, আসলে আমি কিন্তু রোজিনা হতে পারতাম না। আমি আশা করি ভালো থাকবেন আপনারা। আর আমি চাই যে আমার